আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ক্লাসটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়। যে সকল শিক্ষকরা একাডেমিকভাবে অঙ্ক বা গণিত ক্লাস নেন, তবে এখন পর্যন্ত নতুন কারিকুলামের উপরে শিক্ষক প্রশিক্ষণ যেটা বা টিচার্স ট্রেনিংটা পাননি, অথবা আপনাদের হাতে এখনো টিচার্স গাইডলাইন টিজিটা এসে পৌঁছায়নি, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমাদের আজকের টপিকটি সাজানো হয়েছে নবম শ্রেণীর অধ্যায় শিক্ষণ অভিজ্ঞতা 6-এর উপরে। শিক্ষণ অভিজ্ঞতা 6-এর নাম দেওয়া হয়েছে পরিমাপী ত্রিকোণমিতি, অর্থাৎ একজন শিক্ষার্থী ত্রিকোণমিতিক জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে পরিমাপ করতে পারে সেই সম্পর্কিত ধারণাটা এই শিক্ষণ অভিজ্ঞতা দেওয়া হয়েছে। এই শিক্ষণ অভিজ্ঞতার উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী শ্রেণী অর্থাৎ একজন শিক্ষার্থী 6, 7, 8 অথবা বিশেষ করে 8-এ জ্যামিতিক যে জ্ঞান লাভ করছে সেই জ্যামিতিক জ্ঞানকে কাজে লাগিয়ে ত্রিকোণমিতিক ধারণা অর্জন করা এবং ব্যবহারিক জীবনে উপযুক্ত ক্ষেত্রে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করতে পারে সেই সম্পর্কিত ধারণা দেওয়া। আমাদের শিক্ষার্থীরা এই অধ্যায় বা এই শিক্ষণ অভিজ্ঞতায় শ্রেণীভিত্তিক যে যোগ্যতা লাভ করবে তা হচ্ছে জটিল বা বীজগণিতিক, ত্রিকোণমিতিক ও স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারা। আমাদের প্রত্যেকটা নতুন কারিকুলামের প্রতিটা বইয়ের প্রতিটা শিক্ষণ অভিজ্ঞতার যে 4টি মূল বিষয় হচ্ছে, সেগুলো কি? জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ। এই শিক্ষণ অভিজ্ঞতায় শিক্ষার্থীরা কি কি জ্ঞান লাভ করবে? তারা ত্রিকোণমিতিক ধারণা, একদম স্পষ্ট ধারণা পাবে। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে পারবে, অনুপাতগুলোকে বের করতে পারবে। ত্রিকোণমিতিক অনুপাতের যে মান, সে মানগুলো সম্পর্কে জানতে পারবে, মানগুলো ব্যবহার করতে পারবে। এই মানগুলো ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। কি কি দক্ষতা অর্জন করবে? এই অধ্যায়ে সমকোণী ত্রিভুজের বিভিন্ন কোণের জন্য, বিভিন্ন সূক্ষ্ম কোণের জন্য অথবা সমকোণের জন্য বিভিন্ন বাহুর যে অনুপাত, সেই অনুপাতগুলোকে তারা বের করতে পারবে, অনুপাতের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় করতে পারবে এবং সেই জ্ঞান কাজে লাগিয়ে সমস্যা সমাধান করতে পারবে। এই শিক্ষণ অভিজ্ঞতা শেখানোর পরে শিক্ষার্থীরা যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে তাদের ভিতরে, সেটা হচ্ছে সরাসরি হাতে না মেপেও বিভিন্ন বস্তুর সঠিক দৈর্ঘ্য এবং দূরত্ব নির্ণয় করতে পারবে। এই শিক্ষণ অভিজ্ঞতায় যে মূল্যবোধ অর্জন করবে, ব্যবহারিক সমস্যায় ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্ব অনুধাবন করতে পারবে এবং গুরুত্ব বুঝে সেই যে কোনো সমস্যায় এইটার ব্যবহার বিধি সম্পর্কেও জানতে পারবে। আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাকে 12টি সেশনে ভাগ করা হয়েছে এবং আমাদেরকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে 12 ঘন্টা, অর্থাৎ 12টা সেশনের জন্য 12 ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু সেশন অনুযায়ী 1 ঘন্টায় 2টা সেশন অথবা একটি সেশন 2 ঘন্টায় 1 ঘন্টায় নেওয়া যাবে। এটা টিচার্স উপর ডিপেন্ড করে, টিচার যেভাবে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই 12টি সেশনের জন্য শিক্ষার্থীকে 12 ঘন্টা দিতে হবে এবং এই 12 ঘন্টার ভিতরে তাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিতে হবে। এখন এই যে বললাম 12টি সেশনে ভাগ করা হয়েছে, তাহলে প্রথম সেশন, দ্বিতীয় সেশন, কোন সেশনে আমরা কি শিখবো একটু দেখা যাক। সেশন 1-এর নাম হচ্ছে গাছ পরিমাপের চ্যালেঞ্জ। অর্থাৎ কোন একটি গাছকে আমি শুধুমাত্র নিচে থেকেই কতটুকু দূরত্বে আমি দাঁড়িয়ে আছি এবং সেখানে গাছটার শীর্ষ কতটুকু কোণ উৎপন্ন করে, এই দুইটার দ্বারা আমি গাছের উচ্চতা কত সেটা নির্ণয় করতে শিখব। এখানে আমাদের যে কাজটি আমরা এই সেশন 1-এর ভিতরে করব বা টিচার্সরা শিক্ষার্থীদেরকে শেখাবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক জ্ঞানের প্রয়োজনীয়তা, ত্রিকোণমিতিক জ্ঞান কেন প্রয়োজন এই সম্পর্কে আমরা শিখব এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু কোনগুলো, এগুলা কোনটাকে সন্নিহিত বাহু বলে, কোনটাকে বিপরীত বাহু বলে, এটা আমরা চিনব। এরপরে একক কাজ, এই সেশনের একক কাজ হচ্ছে, দেখবা তোমাদের বইতে 143 পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া আছে এবং 144 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে। এই একক কাজ দুইটা তোমরা এখন নিজেরা আগে এই ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করবা। যখন নিজেরা না পারবা, যদি নিজেরা পারো তাহলে আমি যে করবো আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে দেখবা, আর যদি না পারো সেক্ষেত্রে এই ভিডিওর হেল্প নিবা। এখন দেখো এরপরে কি কাজ? এরপরে শিক্ষার্থীরা এই কাজটা মূলত ক্লাসের কাজ, ক্লাসের টিচার শিক্ষার্থীদেরকে করতে দিবে। করার পরে তাদের ভিতরে কয়েকজন এসে কিভাবে কাজটা করলো যুক্তি সহ তারা উপস্থাপন করবে। তো চলো দেখা যাক 143 পৃষ্ঠার একক কাজটা কি। সেখানে বলছে নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের মাধ্যমে এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুকে চিহ্নিত করো। দেখো এখানে 3টা চিত্র দেওয়া আছে, ক, খ এবং ঘ। কতে আমার সন্নিহিত বাহু কোনটা, অতিভুজ কোনটা? আচ্ছা, এইটা চেনার আগে একটু মনে রাখতে হবে। দেখো অতিভুজ সাধারণত পিথাগোরাসের সূত্র পড়ার সময় আমরা এই জিনিসটা পড়ছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন ওই যে লম্ব আর ভূমি পড়ছিলাম, সেই লম্ব আর ভূমিকে মূলত সন্নিহিত এবং বিপরীত বাহু বলা হয়। কিরকম? দেখো এই যে এই চিত্রে আমার ধরি এই চিত্রে এই যে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, বিকোণটা যদি 90 ডিগ্রি হয় এবং ভূমির সাথে এখানে একটা কোণ উৎপন্ন হয়, একটা জিনিস মনে রাখবা যে যেই বাহুর সাথে 90 ডিগ্রি কোণের
যে বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন হবে সেই বাহুটাই হবে ভূমি এবং অপর বাহু হবে লম্ব। ভূমিকেই বলা হয় সন্নিহিত বাহু এবং লম্বকে বলা হয় বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু, এই জন্য এটার নাম হচ্ছে বিপরীত বাহু। এবং এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় অতিভুজ। ওকে, এখন খেয়াল করো তাহলে এই ক চিত্রে, এই ক নাম্বার চিত্রে আমার এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে কোণ উৎপন্ন হয়েছে, তার মানে নিচে যে বাহুটা আছে এটাকে বলা হয় ভূমি, আর ভূমিকে আমরা কি বলছিলাম সন্নিহিত বাহু। সেক্ষেত্রে ভূমি যদি সন্নিহিত বাহু হয় তাহলে এখানে খেয়াল করো সমকোণী ত্রিভুজ ক এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ক এর ক্ষেত্রে থিটা দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। এই যে অতিভুজ কত, অতিভুজটা হচ্ছে 17, অতিভুজ 17। তাহলে এই চিত্রে আমরা দেখি আমাদের সন্নিহিত বাহুটা হবে 15 এবং আমাদের যে বিপরীত বাহু সেটা হবে 8। তাহলে আমরা লিখব সন্নিহিত বাহু 15 এবং বিপরীত বাহু কত, বিপরীত বাহু হবে 8। একই রকম ভাবে খতে যদি খেয়াল করি এইখানে দেখো এই যে এখানে 90 ডিগ্রি এবং এই যে বাহু, এই বাহুর সাথে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই বাহুটা হবে আমার সন্নিহিত বাহু এবং এই থিটার বিপরীতটাই হচ্ছে বিপরীত বাহু, আর অতিভুজ হবে কি বড় যে বাহুটা আছে সেটা, অর্থাৎ অতিভুজ হবে পি। তাহলে খ কোণের চিত্রের ক্ষেত্রে আমরা কি বলবো, সন্নিহিত বাহু হচ্ছে কিউ এবং অতিভুজ হবে পি, আর এই যে থিটার বিপরীত বাহুটা হবে আর। আবার খেয়াল করো ঘ চিত্রে দুইটা কোণ দেওয়া আছে। প্রথমে আমরা এই কোণটার থিটার হিসাব করি, যদি এইটা থিটা হয় দেখো এই হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির এই বাহুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে এখানে সন্নিহিত বাহুটা হবে জি এফ এবং থিটার বিপরীত বাহুটা হচ্ছে ইজি, অতিভুজ হবে ই এফ। আবার খেয়াল করো এখন বলছে এই কোণটাকে না ধরে এই কোণটা ধরতে, আমি মনে করি এই কোণটা নাই, এখন বলবি যে এই কোণটা নাই, তাহলে কোন কোণটা, এটা। খেয়াল করো যদি এইটা কোণ হয় 90 ডিগ্রির এই বাহুর সাথে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই বাহুটাই হবে আমার সন্নিহিত বাহু। তাহলে এই ক্ষেত্রে যখন কোণ হচ্ছে আলফা এ, তখন সন্নিহিত বাহুটা হবে ইজি এবং এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে জি এফ এবং অতিভুজ কি হবে ই এবং এফ, ই এফ। এখন যারা নিজেরা এটা ছক পূরণ করছো তারা আমার সাথে মিলে দেখো তোমাদের ছকটা ঠিক আছে কিনা, আর যারা করতে পারো নাই তারা এখান থেকে আইডিয়া নিয়ে আবার নিজেরা করার চেষ্টা করো। এখন 144 পৃষ্ঠার ছকটা দেখি। 144 পৃষ্ঠায় একটা জোড়ায় কাজ দেওয়া আছে, যেখানে বলছে তুমি যে কোনো মাপের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সূক্ষ্মকোণটা হবে 30 ডিগ্রি এবং আঁকার পরে তুমি যে সমকোণী ত্রিভুজটি আঁকছো সেই ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য মেপে এই নিচের ছকটি পূরণ করো। তা আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করি। দেখো ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। সমকোণী ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে দেখো যে কোনো একটা রেখা নিবা, নেওয়ার পরে চাঁদা দিয়ে তুমি এইখান থেকে 90 ডিগ্রির মাপটা নিয়ে নিবা। তো দেখো এইখানে এই যে আমি এটা জিরোতে মিলাবো আর এই পয়েন্টটা একদম কেন্দ্রে রাখবো, এখানে একটা ফোঁটা দিব, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এরপরে আমরা যদি এখানে একটা দাগ দেই, বাস এ হলো আমার 90 ডিগ্রি কোণ। এখন আমাকে বলছে একটি সূক্ষ্মকোণ নিতে হবে 30 ডিগ্রি। তো আমরা এইখানে একটা সূক্ষ্মকোণ অঙ্কন করি। ধরো এখানে আমি সেই আগের মতো 90 ডিগ্রি যেভাবে পরিমাপ করছি এখান থেকে সেই একই কাজ করব। এটাকে একদম এই পয়েন্টে রাখবা আর এখানে জিরোতে মিলাবা। মিলানোর পরে এইখানে তুমি এই যে 30 ডিগ্রি এখানে একটা ফোঁটা দাও। ফোঁটা দেওয়ার পর এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে যদি আমরা যোগ করি, বাস এ হলো আমাদের 30 ডিগ্রি মাপের 30 ডিগ্রি সূক্ষ্মকোণের একটি সমকোণী ত্রিভুজ। এখন আমাদেরকে বলছে খেয়াল করো যদি এইটা ত্রিভুজ হয় আর এখানে কোণ হয় তাহলে আমরা কি বলতে পারি, এই নিচের যে বাহু এইটা হবে আমার সন্নিহিত বাহু এবং এই কোণের এটা হবে বিপরীত বাহু এবং অতিভুজ হবে এটা
এখন যে কাজ, আমরা তো বাহু মাপ মেপে নেইনি, বাহুর দৈর্ঘ্য সেটা আমরা জানি না। এখন আমরা যে কাজটা করব, এই যে বাহুর যে মাপগুলো সেটা মেপে আমরা এই ছকটা পূরণ করব। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুগুলোকে পরিমাপ করে আমরা ছকটা পূরণ করি। দেখো আমার যেহেতু চিত্রটা একটু বড়, তাই আমার যে হিসাব, তোমাদের হিসাবটা নাও আসতে পারে, তোমাদের ক্ষেত্রে হিসাবটা একটু ছোট হবে। তোমরা সেন্টিমিটার হিসাব করলে যে মাপটা আসবে দেখবে আমার মাপটা তার থেকে একটু বেশি বড় হবে। কিন্তু মনে রাখবা কোনটা 30 ডিগ্রি হবে, এরপর বাহু যা হয় আসুক, তুমি মেপে জাস্ট ছকে পূরণ করবা। তো এইটা দেখো আমরা একটু পরিমাপ করি। এই ক্ষেত্রে যদি আমরা সন্নিহিত বাহুটা পরিমাপ করি, খেয়াল করো আমার এখানে কত আসতেছে, আমার এখানে আসতেছে 17 সেন্টিমিটার। তাহলে সন্নিহিত বাহুটা আসবে কত, 17 সেন্টিমিটার। এবার আমি যদি এখান থেকে বিপরীত বাহুটাকে পরিমাপ করি, দেখো আমার বিপরীত বাহুটা আসছে কত, আমারটা প্রায় 10-এর কাছাকাছি, তাহলে আমি ধরি এটা 10 আসছে। বিপরীত বাহু কত পেলাম, 10। এবার অতিভুজটা যদি পরিমাপ করি, খেয়াল করো অতিভুজ পরিমাপ করলে আমি এখানে পাবো 19। অতিভুজটা কত আসে, 19। এখন খেয়াল করো আমাদের পরিমাপ করা শেষ। তুমি এরকম একটা চিত্র অঙ্কন করবা, অঙ্কন করে সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজকে যখন পরিমাপ করবা, বাকি কাজগুলো প্রায় তোমার জন্য সহজ। এখন দেখো কি বলছে, সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে আমরা সন্নিহিত বাহু কত পাইছি, 17, অতিভুজ কত পেলাম, 19। এখানে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, বিপরীত বাহু কত পাইছি, 10, অতিভুজ কত পেলাম, 19। আবার সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু, সন্নিহিত বাহু কত, 17, বিপরীত বাহু কত, 10। এই ক্ষেত্রে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু 10 এবং সন্নিহিত বাহু 17। এইখানে অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু, অতিভুজ কত আছে, অতিভুজ হচ্ছে 19 এবং সন্নিহিত বাহু কত, 17। এখানে অতিভুজ হচ্ছে 19, বিপরীত বাহুটা হচ্ছে 10। এই ছিল আমাদের 44 পৃষ্ঠার জোড়ায় কাজ। যদি বুঝতে না পারো, আমি আবারও বলছি, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, যার এই কোণটা হবে সমকোণ। আঁকার পরে যে কোনো একটা পাশে, তুমি এখানেও নিতে পারতা, যে কোনো একটা পাশে কোণ আঁকবা। কোণ আঁকার পর যখন একটা ত্রিভুজ তুমি কমপ্লিট পাবা, সেই ত্রিভুজের অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুগুলো পরিমাপ করে এই ছকটা পূরণ করবা। এ ছিল আমাদের সেশন 1-এর কার্যক্রম। আগামী সেশনগুলো খুব দ্রুতই এই চ্যানেলে পাবলিশ করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।